আচ্ছা, ডিজিটাল ব্যালেন্সের আরেকটা নাম হচ্ছে টপ লোডিং ব্যালেন্স। এটা একটা ভালো এমসিকিউ। ডিজিটাল ব্যালেন্সকে টপ লোডিং ব্যালেন্স বলা হয়। আর এটার একটি মাত্র পাল্লা বা প্যান থাকে। পলভঙ্গিতে তুমি কি এক পাশে ওজন দিচ্ছ, আরেক পাশে বস্তু রাখতেছো, সেই কারণে দুইটা প্যান লাগবে তোমার বা পাল্লা লাগবে। আর এখানে যেহেতু হচ্ছে ডিরেক্ট ওজন দিয়ে দিচ্ছে, এখানে একটা প্যান বা পাল্লা হলেই যথেষ্ট। আচ্ছা, এই যে আমার এখানে লেখা ছিল না, রাফ ব্যালেন্সের পরিবর্তে এখন 2 ডিজিট ব্যালেন্স ব্যবহৃত হয়। এই দেখো ভিতরে লেখা আছে, পূর্বে রাফ ব্যালেন্সের স্থলে 2 ডিজিট ব্যালেন্স। এই যে, আচ্ছা, যেহেতু ডিজিটাল, ডিজিটালে হচ্ছে তোমার ভর নেয়া সোজা, সেই কারণে 2 ডিজিট ব্যালেন্স। আচ্ছা, তাহলে এই কোশ্চেন কিন্তু এটাও হতে পারে যে রাফ ব্যালেন্সের সূক্ষ্মতা কত। 2 ডিজিট ব্যালেন্সের সমানই হবে 0.01 গ্রাম পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত মাপ নিতে পারবে আর কি। আচ্ছা, এরপরে এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা একটু আগেও গেল। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থর উদাহরণ, এটা হচ্ছে তোমার 4টা জিনিস দিয়ে আমরা মনে রাখবো। এটা 4টা বৈশিষ্ট্য। এই 4টা বৈশিষ্ট্য না থাকলে এটা কি সেকেন্ডারি পদার্থ। ঠিক আছে, এই কথাটা একটু মনে রাখবা। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ 4টা বৈশিষ্ট্য, কিন্তু সেকেন্ডারির 4টার যে কোনো একটা না থাকলে কিন্তু সেকেন্ডারি। সেকেন্ডারির মধ্যে প্রাইমারির 3টা বৈশিষ্ট্যও থাকতে পারে, যে কোনো একটা না থাকলেই সে সেকেন্ডারি। যেমন মনে করো ভালো ছেলে হতে গেলে, এই যেখানে যে 4টা পয়েন্ট, ভালো ছেলে হতে গেলে 4টা বৈশিষ্ট্যই থাকতে হবে, কিন্তু একটা বৈশিষ্ট্যই যদি যে কোনো একটা বৈশিষ্ট্য যদি তার মধ্যে না থাকে, তাহলে তাকে কিন্তু আর ভালো ছেলে বলা যাবে না, তাকে তখন খারাপ ছেলে বলা হবে। ঠিক আছে, সুতরাং প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে 4টি। 4টির যে কোনো একটি না থাকলেই সেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। 4টিও না থাকতে পারে, যে কোনো একটি না থাকতে পারে। যে কোনো একটি না থাকলেই সেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর এখানে আমরা এমসিকিউ মনে রাখার জন্য, উদাহরণ মনে রাখার জন্য প্রাইমারি স্ট্যান্ডার্ডের মনে রাখি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সি থাকে। দেখো এখানে সব সি, 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 সি আছে। আচ্ছা, তবে এটা মনে রাখলে আবার এই জায়গায় ভুল হয়ে যেতে পারে। দেখো এখানে সি আছে, কিন্তু এটা এইচসিএল। এইচসিএল কি স্ট্রং অ্যাসিড না? স্ট্রং অ্যাসিড থাকলে এটা কি বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে এটা ক্ষয় করবে, ক্ষয় করলে এটা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। মানে এটা ঠিক থাকবে না, এটা বেশি সময় ধরে রাখা যাবে না, সেই জন্য এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এইচসিএলটা একটু মনে রাখবে। HClO4ও কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। স্ট্রং কিছু যদি দেখো, স্ট্রং কিছু হলেই সেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, আর দুর্বল জিনিসগুলো উইক অ্যাসিড, উইক বেস, উইক সবকিছু হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড। আচ্ছা, এরপরে 4 ডিজিট ব্যালেন্সের বেলায় ওজন বোতল ব্যবহৃত হয়। 4 ডিজিট ব্যালেন্সে হচ্ছে এই যে এটাতে করে মাপ রাখা হয়, এটার নাম হচ্ছে ওজন বোতল। ইংরেজি হচ্ছে ওয়েইং বটল। ইংরেজিতে ওয়েটিং এর ক্ষেত্রে, ওয়েটিং লেখার ক্ষেত্রে টিটা বাদ দিয়ে লেখা হয়, ওয়েইং এভাবে লেখা হয়। এটা আবার কেউ বানান ভুল মনে করিও না, এটাই ইংরেজি ওয়েইং। ইংরেজিতে বানান টি বাদে আর কি, আইএনজি অ্যাড করার সময়। এরপরে আমাদের ডিজিটাল ব্যালেন্সে যে বোতামটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে টার বা জিরো বোতাম। এটা চাপলে জিরো হয়ে যায়। ঠিক আছে, ক্যালকুলেটর যেরকম একটা অন বা এসি বোতাম আছে, এই দুটো চাপলে কি হয়, জিরো হয়ে যায় এই বাটন চাপলে, সেরকম এখানে টার বা জিরো বাটন চাপলে হচ্ছে জিরো হয়ে যায় সবকিছু। 2 ডিজিটে 0.00 গ্রাম, আর 4 ডিজিটে 0.40 গ্রাম এটা হবে। আচ্ছা, স্পেচুলা বা চামচ, চামচের আরেকটা নাম স্পেচুলা, এটা একটু মনে রাখবা। এরপরে 4 ডিজিট ব্যালেন্স এ যে প্যান থাকে এটা হচ্ছে গোলাকার, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে স্পেচুলা আমরা যে পড়লাম, এটা হচ্ছে ইস্পাতের তৈরি ছোট চামচ। ইস্পাতের তৈরি, ইস্পাত মানে হচ্ছে স্টিল, তোমার স্টিলের তৈরি ছোট চামচ। ব্যালেন্সের ক্ষয়কারক পদার্থ হচ্ছে তোমার যে কোনো গাঢ় অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, HCl, HClO4, যে কোনো গাঢ় অ্যাসিড হইলেই হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে তোমার ক্ষয়কারক। সেরকম গাঢ় ক্ষারও কি তোমার ক্ষয়কারক, কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক পটাশ, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো ক্ষয়কারক, নিক্তি ক্ষয় করবে। ব্যবহারের আগেও পরে ডিজিটাল ব্যালেন্সের প্যান বা পাল্লাকে স্যাবল ব্রাশ নামক বিশেষ ব্রাশ দিয়ে পরিষ্কার করা হয়। স্যাবল ব্রাশ নামটা মনে রাখবা, স্যাবল ব্রাশ। এরপরে ডিজিটাল ব্যালেন্সে যেহেতু হচ্ছে তোমার ব্যালেন্সটা ডিরেক্ট রিডিং দেয়, সেহেতু এখানে ওজন বাক্সের কোনো ব্যবহার নেই। যেহেতু দুটো পাল্লা নেই, একটা পাল্লাতেই শুধু বস্তু আমরা দিব, সেজন্য ওজন বাক্সের কোনো ব্যবহার
নেই। রাইডারও লাগবে না যেহেতু ডিরেক্ট। তারপরে ব্যক্তিগত ভুল বা পার্সোনাল এররেরও কোনো সম্ভাবনা নেই, কারণ তুমি তো রিডিং নিচ্ছ না, রিডিং তোমাকে মেশিন দিচ্ছে, সেহেতু পার্সোনাল এরর কোথা থেকে আসবে, তাই না? আচ্ছা, যারা হচ্ছে বোর্ড পরীক্ষা দিবা তারা এটা একটু এই পয়েন্টটা পড়বা, দুইটা ডিফারেন্স। যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ তারা ঢাকা ভার্সিটির জন্য এখানে একটু দেখে রাখতে পারো পয়েন্টগুলো, ডিফারেন্স আসতে পারে আর কি, দুইটা দুইটা করে ডিফারেন্স লিখতে বলতে পারে। আচ্ছা, এই যে ক্ষয়কারক সেকেন্ডারি পদার্থকে রাফ ব্যালেন্সে নিতে হবে, ঠিক আছে, ক্ষয়কারক তরল পদার্থকে মেজারিং সিলিন্ডারে নিতে হবে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থকে পলভঙ্গি অথবা 4 ডিজিট ব্যালেন্সে নেওয়া যাবে। কারণ এই দুটোই কি, পলভঙ্গি, দেখো পলভঙ্গিটাই কিন্তু 4 ডিজিটের আসলে অ্যানালগ ভার্সন, কারণ দুইটাই কি 0.0001 গ্রাম পর্যন্ত সূক্ষ্ম, দুইটাই কিন্তু 0.0001 পর্যন্ত সূক্ষ্ম। তার 4 ডিজিট ব্যালেন্স হচ্ছে ডিজিটাল ভার্সন, আর পলভঙ্গি ব্যালেন্স হচ্ছে 4 ডিজিট ব্যালেন্সেরই অ্যানালগ ভার্সন। আচ্ছা, এরপরে এই যে তোমার ছোট একটা অঙ্ক আছে, এটা তোমরা এমনিতেই করতে পারবা, এস ইকুয়ালস টু ডাব্লিউ বাই এমভি দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু মনে রাখবা, আমরা এখন আর মিলিলিটার ইউজ করবো না, এটাকে আমরা 0.25 এ নিব। হাতে যখন এমসিকিউ করবো আমরা, এটা একটু সুবিধা হবে। ডাব্লিউ হচ্ছে আমাদের, ডাব্লিউ বের করতে বলছে, ডাব্লিউ সমান হচ্ছে এস এম ভি। এখানে এস কত বলা আছে, এই যে ডেসিমোলার, ডেসিমোলার 0.1 ইন্টু এম, 106 ইন্টু ভি, 0.25। 0.25 মানে হাতে হিসাব করার সময় দেখো, 0.25 মানে হচ্ছে 1/4 নিয়ে আমরা হিসাব করতে পারবো, ঠিক আছে, এটা একটা সুবিধা। আর এইখানে 106টাকে আমরা হাতে হিসাব করার সময় 100 হিসাব করব, 100/4 তাহলে কত, 25, 25 ইন্টু 0.1 হচ্ছে আমাদের 2.5। তাহলে অরিজিনাল জিনিসটা কি ছিল, 106 কি একটু বড় ছিল না 100 এর চেয়ে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে 2.5 এর চেয়ে সামান্য বড়, এই যে 2.65, ঠিক আছে। এভাবে আমরা হাতে হিসাব করবো এমসিকিউ এর জন্য, কাছাকাছি অ্যান্সার আনবো, সেটা হচ্ছে কম হবে নাকি বেশি হবে এটা আমরা এখানে যা হিসাব করছি সেটা থেকে বুঝে নিব আর কি, তারপরে ওটা অনুসারে আমরা দাগাবো। ওকে, এরপরে আঙ্গিক বিশ্লেষণ, এটা একটু ইংরেজিটা জেনে রাখবা, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। আঙ্গিক বিশ্লেষণ, দেখো আমাদের শরীরের অঙ্গ, যেরকম অঙ্গের ভিতরে ব্লাড ভেসেল আছে, মাসেল আছে, অনেক কিছু আছে, এগুলা যদি অ্যানালাইসিস করো, সেরকম একটা জিনিস তুমি যখন কিনতে যাবা তখন সেটার কোয়ালিটি অ্যানালাইসিস করবা, সেই বিশ্লেষণটাকে আমরা বাংলায় বলি আঙ্গিক বিশ্লেষণ, ইংরেজিতে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। আর মাত্রিক বিশ্লেষণ, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, মাত্রা কতটুকু নিব, কোয়ান্টিটি, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। আচ্ছা, এরপরে এই যে এটা একটা এমসিকিউ, ক্রোমাটোগ্রাফি আঙ্গিক ও মাত্রিক উভয় বিশ্লেষণের উদাহরণ, এটা অন্য জায়গায় ছিল, মিল আছে এই জায়গার সাথে, সেজন্য এখানে এনে লিখে রাখছি আমি। আচ্ছা, এরপরে ভর ভিত্তিক বিশ্লেষণ, আয়তনিক বিশ্লেষণ। দেখো আয়তনিক মানে তুমি জানো ভলিউম, এটা তোমাকে খোটা দিবে না পরীক্ষায়, কিন্তু এখানে সমস্যা হবে এইটা ভর ভিত্তিক। দেখো ভরের ইংরেজি ম্যাস, কিন্তু এখানে কি লেখা আছে, গ্র্যাভিমেট্রিক অ্যানালাইসিস, এটা একটু মনে রাখবে। ভর ভিত্তিক বিশ্লেষণকে ইংরেজিতে গ্র্যাভিমেট্রিক অ্যানালাইসিস বলে। আচ্ছা, এরপরে এই যে পলভঙ্গি ব্যালেন্স, তোমার 5 মিলিগ্রাম ব্যবহৃত হলে রাইডার ধ্রুবক কত হয়, 5, ওখানে হিসাব করলাম আমরা 5 ইন্টু 2 ডিভাইড বাই কি মোট ঘর 100 ইন্টু এই যে মিলিগ্রাম আছে তাহলে কি 10^3, ঠিক আছে। এরপর হাতে হিসাব করতে পারবে, এটা হচ্ছে 10/100, 10 ভাগ হচ্ছে 100, তাহলে এটা নিচে 10, 10⁻⁻⁴ হবে, 10⁻⁻⁴ মানে কি পয়েন্টের পরে 4 ঘর, পয়েন্ট 1 2 3 4, ঠিক আছে, 3টা শূন্য আর 1। আচ্ছা, এখানে আমরা এরপরে এই যে পোর্সিলিন বাটি, আমরা যখন ভরভিত্তিক বিশ্লেষণ করব তখন তাপ দেওয়ার সময় পদক্ষেপকে পোর্সিলিন বাটিতে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করব। এরপরে মেজারিং সিলিন্ডার, একটা নাম হচ্ছে পরিমাপন সিলিন্ডার, এটা বাংলা পাইরেক্স গ্লাস, কি শক্ত গ্লাস ছিল তাই না, পাইরেক্সের আরেকটা নাম হচ্ছে পটাশ গ্লাস, দেখো এখানেও প মিলে গেছে, পাইরেক্স, প, পটাশ কি, প, পাইরেক্স গ্লাস হচ্ছে শক্ত গ্লাস অথবা পটাশ গ্লাস। এরপরে মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয় নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড ও পানির পরিমাপ করার জন্য, মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয়। সাধারণত এটা দরকার নেই, এখানে অনেকগুলো মাপ আছে, এটা দরকার, সর্বনিম্ন 1 মিলিলিটার তরল পরিমাপ করতে পারে। আচ্ছা, এটা মনে রাখবে একটু, 1 মিলিলিটার আর সিসি একই, 1 মিলিলিটার সমান 1 সিসি বা সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব যা কথা 1 মিলিলিটারও তাই কথা। আচ্ছা, এখানে মাপ নেওয়ার সময় তরলটা একটু বাঁকা ভাবে থাকে, তখন মাপ নেওয়ার সময় আমরা সর্বনিম্ন বক্রতল থেকে নিব, তরলটা এইভাবে বাঁকা থাকলে এখানে নিচু তল কোনটা, এই যে এইটা, এখান থেকে মাপ নিব।
এটাকে বলে তরলের সর্বনিম্ন বক্রতল বা লোয়ার মেনিসকাস এর পাঠ নেয়া। এখান থেকে পাঠ নিতে হয়, লোয়ার মেনিসকাস বা সর্বনিম্ন বক্রতল থেকে নিতে হয় তরলের। আচ্ছা, যেহেতু মেজারিং সিলিন্ডারে কি কোনো কিছু রাখা হয়, সেহেতু এর উপরে কি থাকবে? টিসি, টু কন্টেইন লেখা থাকবে, টিডি থাকবে না। আয়তনিক ফ্লাস্কের মুখে গ্লাস স্টপার থাকে, এটা একটু পড়বো। এখানে আরেকটা কথা, মেজারিং সিলিন্ডারের আয়তন সাধারণত 250 মিলিলিটার হয়, এটা নতুন বইগুলোতে আছে 250 মিলিলিটার। এরপরে বুলেট, এই যে আমি এখানেও লিখে রাখছি, দেখো টিসি হচ্ছে টু কন্টেইন, টিডি হচ্ছে টু ডেলিভার। আচ্ছা, বুলেটে টু টিডি লেখা থাকবে, টু ডেলিভার। আর এখানে ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে বুলেটের ক্ষুদ্রতম ভাগের আয়তন 0.1 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে পরিমাপের সূক্ষ্মতা হচ্ছে 0.1 মিলিলিটার অথবা 0.1 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব যে কথা, মিলিলিটারও একই কথা। আচ্ছা, পিপেট হচ্ছে 0.5 থেকে 50 মিলিলিটার পর্যন্ত পরিমাপ করতে পারে। এইখানে বুলেটের এখান থেকে আমাদের ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসছিল, দেখো তোমাদের আবার অন্য কোনো ভার্সিটিতে আসতে পারে অথবা ঢাকা ভার্সিটিতেই আবার রিপিট হতে পারে, সেজন্য এটা জেনে রাখতে হবে। আমাদের প্রশ্ন আসছিল 10.5 মিলিলিটার পরিমাপ করতে নিচের কোনটি ব্যবহৃত হবে? ব্যবহৃত হবে, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার 1 নম্বরে ছিল পিপেট, 2 নম্বরে ছিল বুলেট, তারপরে মেজারিং সিলিন্ডার, আর 4 নম্বরে ছিল অল। দেখো তোমার পিপেটের পরিমাপ কত? 0.5 থেকে 50 ml, তাই না? বুলেট হচ্ছে তোমার 100 ml পর্যন্ত হয়, মেজারিং সিলিন্ডার 250 ml পর্যন্ত হয়। তাহলে এখানে পরিমাপ করতে হবে কত? 10.5 মিলিলিটার। তাহলে হিসাবে আমাদের অ্যান্সারটা কি হয়? অল, ঠিক আছে। তো আমি যতজনের কাছে শুনছি সবাই অল দাগাইছে, অ্যান্সারটা কিন্তু অল না। মানে পরীক্ষা দিয়ে এসে যাকেই জিজ্ঞাসা করছি সবাই অল দাগাইছে। মানুষজনের সাথে আমার ঝগড়া লেগে গেছিল এটা নিয়ে, যে অল হবে না, এখানে হবে বুলেট। পরে আমারটা ঠিক হয়েছে। বুলেট কেন? দেখো এখানে পয়েন্টের পরে আছে, পয়েন্টের পরে কিন্তু মেজারিং সিলিন্ডার মাপতে পারবেন। এখানে পরিমাপের সূক্ষ্মতা কত? এখানে মাপ দেখা যাবে না, আমরা এই মাপ হিসাব করব না, আমরা হিসাব করব পরিমাপের সূক্ষ্মতা। মেজারিং সিলিন্ডার কি 1 মিলিলিটার পর্যন্ত পরিমাপ করতে পারে, বুলেট 0.1 মিলিলিটার পর্যন্ত, আর পিপেট কত? এখানে এই যে 0.5 পর্যন্ত। তাহলে বুলেট সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবে, পিপেট হয়তো পারবে, কিন্তু মেজারিং সিলিন্ডার তো পারবে না, তাহলে অল তো হয় না, তাই না? যেহেতু বুলেট 0.1 মিলিলিটার পর্যন্ত পরিমাপ করতে পারে সূক্ষ্মভাবে, সেহেতু এখানে 10.5 মিলিলিটার পরিমাপ করতে বুলেট ব্যবহৃত হবে, ঠিক আছে। কোশ্চেন আসলে ভর্তি পরীক্ষার এরকম ট্রিকি হয়। এরপরে আমাদের এখানে টু ডেলিভার, পিপেটে পিপেট ফিলার বা রাবার সাকার ইউজ করা হয়, এটা সেরকম ইম্পর্টেন্ট না এমসিকিউ হিসেবে। আচ্ছা, তোমাদের বইগুলোতে দেখবা কনিক্যাল ফ্লাস্কের আরেকটা নাম দেয়া আছে, এটার আরেকটা নাম হচ্ছে এরলেন মেয়ার ফ্লাস্ক। এরলেন মেয়ার ফ্লাস্ক, সায়েন্টিস্ট এরলেন মেয়ারের নামে এটা রাখা হয়েছে, এরলেন মেয়ার ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্কের আরেকটা নাম হচ্ছে এরলেন মেয়ার ফ্লাস্ক। আচ্ছা, এই যে সাধারণত আমি তখন বললাম 250 মিলিলিটার পর্যন্ত মাপতে পারে, সেটা এখানে লেখা হয়েছে, লেখা আছে। আচ্ছা, দেখো এখানে বুলেট ধরার নিয়ম বলা আছে, কনিষ্ঠ ও অনামিকা আঙুল দ্বারা বুলেটের টিপকে খাড়া রাখা হয়, আর বৃদ্ধাঙ্গুল, তর্জনী ও মধ্যমা আঙুল দ্বারা স্টপ কর্ক নিয়ন্ত্রিতভাবে ঘোরানো হয়। এগুলো মেডিকেলের জন্য আসতে পারে, যারা মেডিকেল কোচিং করতেছো তারা পড়তে পারো। আচ্ছা, বুনসেন বার্নারের অংশ হচ্ছে 3টি। এখানে তোমার শিখা হচ্ছে 2 প্রকার বুনসেন বার্নারে। বুনসেন বার্নারে আগুন থাকে, এটা আমরা জানি। অনুজ্জ্বল শিখায় অক্সিজেন থাকবে, উজ্জ্বল শিখায় অক্সিজেন থাকবে না। মাথায় রাখবা, কথাটা একটু উল্টা।
অনুজ্জ্বলে অক্সিজেন থাকবে, উজ্জ্বলে থাকবে না। ঠিক আছে, অনুজ্জ্বল এইভাবে মনে রাখি আমরা, অনুজ্জ্বল অক্সিজেন উপস্থিত, অ অনুজ্জ্বল অক্সিজেন উপস্থিত, অনুজ্জ্বলে অক্সিজেন থাকবে, তাহলে অন্যটা যেটা সেটাই থাকবে না। আচ্ছা, এখন শিখা দুই প্রকার বলা আছে, এমসিকিউ এখান থেকে হয় না, এমসিকিউ কিন্তু এইখান থেকে হয়। ঠিক আছে, এইখান থেকে হইতে পারে যে তোমার বহিস্থ যে জারণ মণ্ডল, এটার কয়টা অংশ, এটার অংশ কিন্তু চারটা। অনেকে ভুলেই যে এটা মনে করে দুইটা দাগায় দিয়ে আসে। শিখা হচ্ছে দুই প্রকার, কিন্তু বহিস্থ জারণ মণ্ডল এটা হচ্ছে তোমার চারটা অংশ। আর অন্তঃস্থ নীল বিজারণ মণ্ডল, এই কথাটা খেয়াল করিও, এখানে রং বলা আছে অন্তঃস্থ নীল, নীল অন্তঃস্থ নীল বিজারণ মণ্ডল। অন্তঃস্থ বিজারণ মণ্ডল হচ্ছে নীল রঙের। তোমরা এমনি যদি স্পিরিট ল্যাম্প বা বাসায় যদি কারো ল্যাম্প টাইপের কিছু থাকে, তাহলে জ্বালালে দেখবা যে ভিতর দিকে নীল রংটা আর উপরের দিকে হলুদ। উজ্জ্বল শিখা হচ্ছে তোমার হলুদ কালারের, আর ভিতর হচ্ছে নীল অংশ, অন্তঃস্থ নিম্ন নীল মণ্ডল। আচ্ছা, এই লাইনটা একটু পড়তে হবে এখানে, অন্তঃস্থ শিখাংশকে বিজারণ শিখা বলে কারণ উক্ত অংশে কার্বন মনো অক্সাইড বিজারক পদার্থ থাকে। কার্বন মনো অক্সাইড থাকে, এটা ইম্পর্টেন্ট কথাটা, কার্বন মনো অক্সাইড থাকে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপরে তাপমাত্রাটা, বহিস্থ জারণ শিখার তাপমাত্রা, এখানে এই একটা তাপমাত্রায় মুখস্থ রাখবে 1570°C। এই উপরের এই চারটা মনে রাখার দরকার নাই। আচ্ছা, আমি যে এখানে বললাম যে বহিস্থ অনুজ্জ্বল জারণ মণ্ডল হচ্ছে চারটি অংশ থাকে, এটা আরেকভাবে কথাটা বলা থাকতে পারে উজ্জ্বল শিখা চারটি মণ্ডল নিয়ে গঠিত। বহিস্থ যেটা আছে তোমার অনুজ্জ্বল জারণ মণ্ডল, এটার আবার আরেকটা নাম হচ্ছে উজ্জ্বল শিখা, উজ্জ্বল শিখা। ঠিক আছে, স্পিরিট ল্যাম্পে অনুজ্জ্বল শিখা উৎপন্ন হয়, এটা মাথায় রাখবো আমরা। এরপরে টেস্ট টিউবকে আমরা ধরার সময় 45° কোণে ধরবো। আমাদের মোটামুটি বেশিরভাগ কাজের ক্ষেত্রেই আমরা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল হিসেবে 45° ধরি। ল্যাবরেটরির কোনো প্রশ্নে যদি অ্যাঙ্গেল আসে তাহলে মনে রাখবা যে 45° হওয়াই বেশি সম্ভব আর কি, 45 হওয়ার সম্ভাবনাই বেশি। ওকে, এরপরে ত্রিপদী স্ট্যান্ডের উপর 6" ইন্টু 6" 6" ইন্টু 6" আকারের অ্যাসবেস্টস পেস্টের প্রলেপযুক্ত তারজালি থাকে। এখানে আমরা মানটা একটু মনে রাখবো, 6" ইন্টু 6". আচ্ছা, এরপরে রাজ অম্ল নামে এখানে একটা জিনিস আছে, রাজ অম্ল। রাজ অম্লর ইংরেজি হচ্ছে অ্যাকুয়ারেজিয়া। এটার সংকেত হচ্ছে 1 মোল নাইট্রিক অ্যাসিড প্লাস 3 মোল HCl। আমরা এইভাবে মনে রাখবো সংকেতটা, নাইট্রিক অ্যাসিড দেখো এইখানে 3 আছে, তাহলে সাথে যে HCl থাকবে এটা 3, এই 3 এখান থেকে এখানে মনে রাখবো। নাইট্রিক অ্যাসিড এখানে 3, HCl এর সামনে 3। ঠিক আছে, আর আমরা যেহেতু এতক্ষণ এমসিকিউ দেখলাম যে এখানে এটাও চেঞ্জ করে দিতে পারে, সেজন্য আমরা মনে রাখবো যে দুইটাই কি কনসেন্ট্রেটেড কারো। অপশন আমাদের এরকম হতে পারে যে দুটাই লঘু দেয়া আছে, দুটাই লিকুইড, একটা একিউ আছে, একটা লিকুইড আছে, একটা গাঢ় আছে, একটা লঘু আছে, তাহলে আমাদের সেগুলো অপশন হবে না। অপশন কোনটা হবে, যেখানে আছে দুইটাই গাঢ় বা দুইটাই কনসেন্ট্রেটেড হলে তখন অ্যান্সার হবে। নাইট্রিক অ্যাসিড প্লাস 3 HCl দুটোই কি কনসেন্ট্রেটেড বা গাঢ়, কনসেন্ট্রেটেড CONC অথবা গাঢ়। ওকে, এরপরে পোর্সিলেন বাটি কিসের তৈরি? পোর্সিলেন বাটি সিরামিকের তৈরি। ঠিক আছে, এবং সাদা বর্ণের। আচ্ছা, তারপরে কোন জিনিস ওয়াটার বাথে রেখে 100°C উত্তপ্ত করা হয়? দেখো পানির বয়লিং পয়েন্ট কত, 100°C, তাই না? এর উপরে তো আর উত্তপ্ত করা যাবে না, সেই জন্য 100°C। আচ্ছা, এরপরে ওয়াটার বাথ বা পানি গা, এখানে গোলাকার ধাতব পাত্রে হিট দেয়া হয়। এরপরে আমরা এই যে এতক্ষণ পড়তেছিলাম, লঘু লেখা থাকলে ডাইলুট থাকতে পারে, তোমাদের বই যে এখানে লেখা আছে দেখো, গাঢ় থাকলে CONC এটা লেখা থাকতে পারে, কনসেন্ট্রেটেড এটা অর্থ। তারপরে এখানে এমসিকিউটা, আচ্ছা তোমরা ল্যাবরেটরিতে দেখছো কিনা, সোডিয়াম হচ্ছে পানিতে দিলে বিস্ফোরণের মতো হয়। সোডিয়াম পটাশিয়াম এগুলো পানিতে দিলে আগুন ধরে বিস্ফোরণ হয়। সোডিয়াম, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রাইড, এগুলো পানির সংস্পর্শে আগুন ধরে যায়। এগুলো একটু মনে রাখবা, তিনটা উদাহরণ। এরপরে আমাদের অম্লক্ষার নির্দেশক লিটমাস ব্লু, লিটমাস রেড, মিথাইল অরেঞ্জ, যেগুলো নাম দেওয়া আছে, এই জায়গাটা একটু পড়বা ইনফরমেশন গুলো। 2 থেকে 1 ফোঁটা লঘু HCl, মিথিলেটেড স্পিরিট, যা যা বলা আছে।